তথাকথিত যুবরাজকে পরাজিত করে অসম্ভব কিছুই নয়, সবটাই সম্ভব প্রমাণ করেছেন শ্রীমতী স্মৃতি ইরানি। তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই রাজ্যের অবজারভার সম্মানীয় কৈলাস বিজয়বর্গীজি আছেন, তাকে আমি শ্রদ্ধা জানাই। এই রাজ্যের যশস্বী সভাপতি সম্মানীয় সাংসদ, আমাদের সকলের নেতা দিলীপ ঘোষ আছেন। সর্বভারতীয় সহসভাপতি সম্মানীয় মুকুল রায় আছেন। কেন্দ্রের মন্ত্রী সম্মানীয় দেবশ্রী চৌধুরী আছেন। রাজ্যসভার সাংসদ ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন। এর বাইরেও অসংখ্য নেতা নেত্রীরা, প্রথম সারি যারা দল করেন তারা আছেন। আমি সকলের নাম বললাম না, তার কারণ আজকে আমাদের এই সমাবেশে ভারতবর্ষের রাষ্ট্রীয় নেতা এবং ভারতবর্ষের যশস্বী গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভার্চুয়ালি আমাদের সম্বোধন করবেন, আমাদেরকে কিছু দিক নির্দেশ দেবেন। তাই সকলকে নাম না বলে একযোগে প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করি। আর আজকে সভা যাকে কেন্দ্র করে বন্ধু প্রতিম, আমি এবং রাজীব বন্দ্যোপাধ্যায় আমরা একসঙ্গে 2004 সালে এপারে রাজীব বন্দ্যোপাধ্যায় উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে, ওপারে শুভেন্দু তমলুক লোকসভা কেন্দ্রে লক্ষণ শেঠের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই শুরু করেছিলাম। সেই দিন থেকে আমরা অত্যন্ত একটা মানসিকভাবে এক জায়গায় ছিলাম এবং আমাদের মধ্যে এটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাদের মধ্যে এটা সমঝোতা ছিল, আমরা বাংলার ভালোর জন্য করব এবং বাংলার মানুষের জন্য করব, একসঙ্গে করব। তাই 19শে ডিসেম্বর শুভেন্দু এসেছে, আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় এলো, আমাদের বৃত্ত পরিপূর্ণ হলো। আমি কৃতজ্ঞতা জানাবো এই শহরের একজন কৃতি মানুষ, প্রাক্তন মেয়র, গোটা রাজ্যের মানুষ শ্রদ্ধা করেন ডক্টর রথীন চক্রবর্তীকে। আমি শ্রদ্ধা জানাবো প্রবীর দাকে, যে প্রবীর দা তৃণমূলকে তৃণমূল তৈরি করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী তৈরি করার জন্য তার দশকের পর দশক তার লেখার মধ্য দিয়ে তিনি নিষ্ঠার সঙ্গে করেছেন। এর বাইরেও আজকের এই সভাতে বৈশালী ডালমিয়া বিধায়িকা বালি, প্রাক্তন বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, বিশিষ্ট মানুষ রুদ্রনীল ঘোষ এবং তরুণ শিল্পী সোহেল সহ আর একটি নাম আমি উল্লেখ করব। তৃণমূল যেদিন প্রতিষ্ঠা হয়েছিল তাতে যাদের সই ছিল তাদের 1 নম্বর যদি মুকুল রায় হয়, 2য় নম্বর হলো বাণী সিংহ রায়। সেই প্রতিষ্ঠা লগ্নের বর্ষিয়ান নেতাও আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। আপনারা জানেন কেন আমরা তৃণমূল কংগ্রেস ছাড়লাম। তৃণমূল কংগ্রেস এই কারণে ছাড়লাম, তার কারণ হলো এই তৃণমূল কংগ্রেস আর রাজনৈতিক পার্টি নেই। এই তৃণমূল কংগ্রেস এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। যারা রাজনৈতিক সহকর্মীর মর্যাদা চান, যারা কর্মচারী হতে চান না, তারা সবাই তৃণমূল কংগ্রেস ত্যাগ করছেন। আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে ভালো ফল হয়েছিল কোথায়? পূর্ব মেদিনীপুরে, হাওড়াতে, কলকাতাতে, দক্ষিণ 24 পরগনায়। 19শে ডিসেম্বর আমি এবং আমার সাথীরা আসার পরে আমার মনে হয় প্রেস মিডিয়ার আর সন্দেহ নেই পূর্ব মেদিনীপুরে কি হতে চলেছে। আজকে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, ডক্টর রথীন চক্রবর্তী আসার পরে আর আপনাদের মনে সন্দেহ থাকবে না আগামী দিনে হাওড়ায় কি হতে চলেছে। 2রা ফেব্রুয়ারি থেকে 20শা ফেব্রুয়ারির মধ্যে কলকাতা আর দক্ষিণ 24 পরগনা আমরা ফাঁকা করব এবং তৃণমূল কংগ্রেস কোম্পানি করার মতো লোক থাকবে না, থাকবে না, থাকবে না। আমাদের সকলের লক্ষ্য একটাই, দিল্লিতে যে সরকার আছে কলকাতায় সেই সরকার করতে হবে। আমাদের রাজ্যে 2 কোটি বেকাররা চাকরি চায়, বেকাররা চাকরি চায়, শিল্প চায়। পশ্চিমবঙ্গে 9.5 বছরে একটাও কোনো শিল্প আসেনি। এমনকি কেন্দ্রীয় সরকারের স্কিমগুলো এখানে নাম বদল করে চালানো হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রত্যেকটা স্কিম
এই রাজ্যে চালু করা হয়নি পিএম কিষাণ থেকে আয়ুষ্মান ভারত। 9.5 বছর পরে জমের দুয়ারে সরকার করা হয়েছে। আজকে দুয়ারে দুয়ারে সরকার বলা হয়েছে, মানুষ এদের বিশ্বাস করে না। এই স্বাস্থ্য সাথীর কার্ড, এটা ভোট সাথী কার্ড, এই কার্ডকে কেউ বিশ্বাস করবেন না। এই কার্ডে কিছু পাওয়া যায় না। বিজেপি সরকার হবে এবং আয়ুষ্মান ভারত এখানে আমরা চালু করব আমাদের ভারতবর্ষের সব রাজ্যের মতো। আমি আজকে কথা দীর্ঘায়িত করব না, কারণ প্রত্যেক দিন আমি দিলীপ দা, মুকুল দ্বারা, অন্যান্য সর্বস্তরের নেতা নেত্রীরা আমরা সর্বত্র ঘুরে বেড়াচ্ছি, বক্তৃতা করছি। আজকে আপনারা স্মৃতি ইরানির কথা শুনবেন আপনারা আমাদের রাষ্ট্রীয় নেতা অমিত শাহজির বক্তব্য। আমরা ভারতীয় জনতা পার্টিকে সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো যেটা আমাদের নেতা, রাষ্ট্রীয় নেতা অমিত শাহজি বলেছেন, ইসবার 200 পার। সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। বাংলায় পরিবর্তন আনতে হবে। আসল পরিবর্তন 11 সালে আসেনি, এবারে এই আসল পরিবর্তন হবে। আর আমি এই পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপিতে যোগদান করেছি একজন রাষ্ট্রভক্ত, একজন দেশপ্রেমিক হিসেবে। নেতাজি বলেছিলেন দিল্লি চলো, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন? 4টে রাজধানী করতে হবে। আজকে বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলা হচ্ছে পশ্চিমবঙ্গে। তাই পশ্চিমবঙ্গের আপামর মানুষকে বলবো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন আমরা কেউ পশ্চিমবঙ্গের ভারতবর্ষের অধিবাসী হতে পারতাম না। তাই আসুন এবারে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার যে ভাবনা, তার যে আদর্শ, তার যে চিন্তা ভাবনা, সেটা করে শুধু পশ্চিমবঙ্গের ভোট নয়, দেশকে রক্ষা করতে গেলে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে। ভারত মাতা কি, জোরসে বলুন ভারত মাতা কি। আরো জোরে নবান্ন ছাদ পর্যন্ত যাবে। ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় সিয়ারাম। লকডাউনে চাল চুরি করেছে কে? আমফানে ত্রিপল চুরি করেছে কে? মোদিজির পাঠানো টিকা চুরি করেছে কে? আর এবারে ওদের নেত্রী আমাদের স্লোগানও চুরি করেছে। আমরা বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। একজন রেগে যাচ্ছে, কি বললে? মাননীয় মুখ্যমন্ত্রী রেগে যাচ্ছেন জয় শ্রীরাম বললে। আর উনার ভাতুষপুত্র রেগে যাচ্ছে, কি বললে? তোলাবাজ ভাইপো হটাও, তোলাবাজ ভাইপো হটাও, তোলাবাজ ভাইপো হটাও। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ধন্যবাদ শুভেন্দু অধিকারী মহাশয়কে। সবাই মিলে আমরা একসাথে শপথ নিয়েছি। আগামী দিনে 2021-এ আমরা সোনার বাংলা তৈরি করব। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এবারে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। প্রাক্তন বনমন্ত্রী, পশ্চিমবঙ্গ, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, একজন বিশেষ সমাজ সেবক হিসেবে পরিচিত রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। আজকের হাওড়া জেলার একটা ঐতিহাসিক মাঠ হচ্ছে এই ডুমুরজলা মাঠ, এবং এই মাঠে আজকে ভারতীয় জনতা পার্টির মঞ্চ থেকে আমি প্রথম আজকে বক্তব্য রাখছি আপনাদের সামনে। আমি তাই প্রথমেই যে সমস্ত কর্মী সমর্থকরা আজকে এই মাঠে এসছেন, আমি তাদেরকে নত মস্তকে আমি আপনাদের সবাইকে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আপনারা সবাই জানেন, প্রত্যেকেই চেনেন, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী
এবং অত্যন্ত লড়াকু নেত্রী স্মৃতি ইরানিজি এই মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টিতে পশ্চিমবঙ্গে যিনি সত্যিকারের অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বর্তমানে বাংলার পর্যবেক্ষক সম্মানীয় শ্রী কৈলাস বিজয়বর্গীয় মহাশয় এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ সভাপতি শ্রদ্ধেয় মুকুল রায়জি এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে এসছেন আজকে এই মঞ্চে সকলের অত্যন্ত প্রিয়, আপনারা দেখেছেন, উত্তরপ্রদেশের সম্মানীয় উপমুখ্যমন্ত্রী মৌর্য সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিতে দীর্ঘদিন ধরে যিনি লড়াই করে এই জায়গায় নিয়ে এসছেন, আমাদের এই পশ্চিমবঙ্গের সভাপতি সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় এখানে উপস্থিত আছেন। উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী রায়জি এখানে উপস্থিত আছেন। আমাদের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত মহাশয় আছেন। পরপর হয়তো অনেকে আছেন, আমি কার নাম বলবো আর কার বলবো বুঝতে পারছি না। একটু আগেই বক্তৃতা রেখেছেন আমার দীর্ঘদিনের সতীর্থ সহকর্মী। আমরা একসাথে বিগত দিনেও অন্য একটি দলের আমরা কর্মী ছিলাম, আর আজকে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী। আমার বন্ধু সতীর্থ শুভেন্দু অধিকারী মহাশয় এখানে উপস্থিত আছেন। উপস্থিত আরো অনেক সম্মানীয় নেতৃত্ব এখানে আছেন। আমার সাথেই শ্রমিকদাকে দেখতে পাচ্ছি আমি। এখানে উপস্থিত আছেন ভারতী ঘোষ। এখানে উপস্থিত আমার সাথেই গতকাল যোগ দিয়েছেন সম্মানীয় প্রবীর ঘোষাল মহাশয়, বৈশালী ডালমিয়া মহাশয়া। এখানে উপস্থিত আছেন ডক্টর রথীন চক্রবর্তী, প্রাক্তন এমএলএ পার্থসারথী চ্যাটার্জি আমাদের সাথে যোগ দিয়েছেন। ডক্টর রুদ্রনীল ঘোষ আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আমাদের শিশু শিল্পী তথা অভিনেতা সোহেল দত্ত সহ এখানে আমাদের হাওড়া জেলার বিজেপির যারা নেতৃত্ব এখানে রয়েছেন, অন্যান্য নেতৃত্ব যারা এখানে রয়েছেন, যাদের নাম আমি করতে পারলাম না, আমি মার্জনা চাইলাম। এবং এখানে উপস্থিত আমার সকল কর্মী সমর্থক, বাঁদিকের মঞ্চে আজকে অনেকে জয়েন করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা এসছেন বাঁদিকের মঞ্চে বসে আছেন, আমি তাদেরকেও স্বাগত জানাই এবং আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। প্রথমেই একটা কথা বলবো যে দেখুন, আজকে সব থেকে ভালো লাগছে এই কারণে, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম ভারতীয় জনতা পার্টির কর্মীদের যে উন্মাদনা আজকে আমি দেখেছি, আমার স্থির বিশ্বাস এই উন্মাদনা যদি আগামী দিনে থাকে 2021-এর নির্বাচনে সারা বাংলায় পদ্ম ফুল ফোটাবই আমরা। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, আমাদের কাছে শপথ। বিগত দিনেও যখন যে দলে ছিলাম আমি, সেই দলের কর্মীরা আজকে কেউ নিশ্চিতভাবে বলতে পারবেন না যে বিগত দিনে রাজীব বন্দ্যোপাধ্যায় কাউকে কোনোদিনও কোনো অসম্মান করেছে, ছোট বড় কথাও বলেছে। আমি তাদেরকেও সম্মান করি। আর আজকে ভারতীয় জনতা পার্টির যে কর্মীরা এসছেন, আমি আজকে আপনাদের বলে যাই, আমি যতদিন বেঁচে থাকবো, ভারতীয় জনতা পার্টিতে যতদিন থাকবো, কোনোদিনও কোনো কর্মীদের অসম্মান করব না, কোনোদিনও কোনো কর্মীকে আমি আঘাত করব না। কেন? আমি মনে করি দলের কর্মীরাই আসল সম্পদ। আজকে যে এই মাইকে কথা বলছি, এই যে নেতা আমি যদি হয়েছি, সেটা হচ্ছে সমস্ত কর্মীদের জন্য আজকে। সুতরাং সেই কর্মীদেরকে আমি সালাম করি, অন্তঃস্থল থেকে কুর্নিশ করি। আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বেরোতে হয়েছে আমাদের। আজকে একটু আগে আমার সতীর্থ শুভেন্দু বাবু বলছিলেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা দেখেছেন বিগত দিনে আমি যা বক্তব্য রেখেছি। আজকে অবাক লাগে, যখন ওই দলে কেউ জয়েন করে তখন বলে উন্নয়নের স্বার্থে জয়েন করেছে, আর যখন এই দল থেকে কেউ উন্নয়নের স্বার্থে অন্য দলে চলে যায় তখন তাকে গাদ্দার বলে। এটা কোন ধরনের বিচার আজকে সাধারণ মানুষকে বলতে হবে? এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। আমি তো অবাক হলাম। আজকে কোথাও কোথাও দেখাচ্ছে, আমাকে কোনো সংবাদ মাধ্যম বলল যে দাদা বিভিন্ন জায়গায়
আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপশব্দ ইউজ করছে, বিভিন্ন রকম ভাবে অপপ্রচার চলছে। আমি আজকে দায়িত্ব নিয়ে এই মঞ্চ থেকে বলে যেতে চাই, সমস্ত রাজনৈতিক দলের নেতা থেকে কর্মী শুনে নিন, যত আপনারা এই অপশব্দ ইউজ করবেন, যত আপনারা এই ব্যবহার করবেন, জেনে রেখে দিন তত আশীর্বাদ আমাদের উপরে আসবে, আর তত জোশ বাড়বে, তত জেদ বাড়বে, তত সাহস বাড়বে। আর সেই জেদ আর সাহস নিয়ে আগামী দিনে রাজনীতির ময়দানে কিভাবে লড়াই করতে হয়, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত নেতৃত্ব সেটা জানে। আমরা দেখিয়ে দেব, করুন, কত করবেন। আপনাদের কাছে এখন বুঝে গেছি অনেক সময় আছে, আপনাদের কাছে এত সময় আছে, তাই এই সমস্ত কাজ আপনারা করতে পারবেন, মানুষের কাছে যেতে পারবেন না। আর আমরা আগামী কাল থেকে মানুষের পাশে যাব, মানুষের কাছে থাকব। আমি এখানে সমস্ত নেতৃত্ব আছে, দিলীপ দা আছেন, আমি আজকে সমস্ত নেতৃত্বের সামনে বলছি, রাজীব বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও দেখেছেন কিভাবে অক্লান্ত পরিশ্রম করেছি, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। এবং আজকেও দায়িত্ব নিয়ে বলে গেলাম, ভারতীয় জনতা পার্টিকে যদি ওরা আমায় সুযোগ করে দেয়, আগামী কাল থেকে 294টা শুধু বিধানসভায় নয়, দরকার হলে পাড়ায় পাড়ায়, দরকার হলে বুথে বুথে, দরকার হলে গ্রামে গ্রামে আমরা যাব, মানুষের কাছে গিয়ে এই বার্তা দেব। দেখি না, লড়াই তো অনেক হয়েছে, লড়াইয়ের ময়দানে যখন সামনে নেমেছি, আমি আবার বলবো, আমার অন্যান্য দলের সতীর্থদের আমি মনে করি না তারা রাজনৈতিক ভাবে শত্রু আমার, আমরা কোনোদিনও রাজনৈতিক প্রতিহিংসা নেই না। আমার ভাবতে অবাক লাগে, একটা সময় স্লোগান ছিল বদলা নয় বদল চাই, আর আজকে কি দেখছি, এগুলো তো সত্যিকারের খারাপ লাগে। এগুলো তো বলেছি যখন দেখেছি বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীদের উপরে আক্রমণ হয়েছে, যখন দেখেছি তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, একটা রাজনৈতিক মিটিং করতে গেলে অ্যালাউ করা হয় না, একটা রাজনৈতিক ভাবে সভা করতে গেলে সভা করতে দেওয়া হয় না, মিছিলকে বানচাল করে দেয়। এটার কিসের লক্ষণ জানেন তো? এটার লক্ষণ হচ্ছে শেষের শুরু, অর্থাৎ তাদের শেষের শুরু আজকে হয়ে গেছে, তারা শেষ জায়গায় পৌঁছে গেছে। মানুষ যখন শেষ জায়গায় পৌঁছে যায় তখন এই সমস্ত কর্মকাণ্ড করে, ওরা আজকে সেই শেষ মুহূর্তের জায়গায় তারা পৌঁছে গেছে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আজকে আর এই সমস্ত কুৎসা নয়। আমি বারবার বলেছি যে আমরা রাজনৈতিক কুৎসায় বিশ্বাসী নই, রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নই, আমরা রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী, আমরা রাজনৈতিক অসৌজন্যে বিশ্বাসী নই, আমরা রাজনৈতিক সৌজন্য দেখাতে পারি। তাই আমরা মনে করি যে আগামী দিনে রাজনৈতিকভাবে এর মোকাবিলা করে বাংলায় আমরা সবকটা জায়গায় অমিত শাহজি যে টার্গেট বেঁধে দিয়েছেন সেই টার্গেটে আমরা পৌঁছাবো। আমি এখনো মনে করি যদি লক্ষ্য না থাকে, যদি টার্গেট ধরে কাজ না করা যায়, যদি ভিশন না থাকে, তাহলে একটা মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমি অত্যন্ত গর্বিত, গতকাল যেভাবে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যেভাবে আমাদের ডেকে পাঠিয়েছিলেন, মাননীয় কৈলাস বিজয়বর্গীয় সাহেব এখানে উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন মুকুলদা, যেভাবে সম্মান দিয়ে তারা নিয়ে গেছেন এবং বাংলার উন্নয়নের স্বার্থে যেভাবে তাদের সাথে কথা বলেছি, আমি অত্যন্ত আনন্দিত হয়ে গতকালকে অমিত শাহজির হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে জয়েন করেছি। এবং আমি মনে করি আমি আমাদের দলে আর নেতা নই, আমি আপনাদের দলে একজন কর্মী হয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আজকে বাংলার মানুষের অনেক হতাশা, আজকে বাংলার মানুষের অনেক হতাশা, অস্বীকার করার কোনো জায়গা নেই। কাজ নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু এখনো অনেক কাজ করা বাকি। আজকে বলুন তো, আজকে আমার বেকার যুবকদের হতাশার কথা মনে হয়। আজকে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। বেকার যুবক যুবতীরা আজকে বাংলায় কাজ পাচ্ছে না বলে বাইরে তাদের যেতে হচ্ছে কাজের জন্য। আজকে বেকার যুবক যুবতীদের কোনো দিশাই সরকার দেখাতে পারেনি। আমি গতকাল অমিত শাহজিকে বলেছি যে আমার চোখে স্বপ্ন আছে,
আমার চোখে একটা লক্ষ্য আছে। আমি চাই আগামী দিনে অমিত শাহজিকে বলেছি, প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজির সহায়তায়, অমিত শাহজির সহায়তায় এবং এখানে যত বড় বড় নেতারা রয়েছে তাদের সকলের সহযোগিতায় আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে ক্ষমতা আসে, আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম, এই পশ্চিমবঙ্গে এই হাওড়া জেলা একটা সময় আমরা কি বলতাম, সব থেকে বড় শিল্পনগরী শেফিল্ড বলতাম আমরা। আজকে কি অবস্থা, আজকে দেখুন আর শিল্প নেই, সব শ্মশানে পরিণত হয়েছে। নতুন করে কোনো শিল্প আসেনি। আর আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই যুব ভাইদের হতাশা কাটানোর জন্য আগামী দিনে আমি বলে এসেছি, অমিত শাহজি রাজি হয়েছেন, যদি এখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, এখানে আমরা শিল্প করব, বড় বড় আইটি সেক্টর নিয়ে আসব, এখানে ছোট থেকে বড় থেকে মাঝারি মাপের শিল্প, অ্যালাইড ইন্ডাস্ট্রিজ তৈরি হবে, যেখানে বেকার যুবক যুবতীদের হতাশা দূর হবে, কর্মসংস্থানের তাদের ব্যবস্থা হবে। আজকে শ্রমিক কৃষক মেহনতি মানুষদের কি অবস্থা দেখুন। আজকে এখানকার শ্রমিকরা কাজ পাচ্ছে না। এখানকার শ্রমিকরা আমি মনে করি তারা হচ্ছেন এই বাংলার সম্পদ, তারা বাংলার মেধা। আজকে তারা এখানে কাজ পাচ্ছে না, তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, অন্যান্য ভিন রাজ্যে যেতে হচ্ছে। কেন না এখানে কাজ নেই। এখানে কাজ নেই বলে তাদের বাইরে যেতে হচ্ছে। আসুন আমরা এমন একটা সোনার বাংলা করি যেখানে এই বাংলার মেধা, বাংলার সম্পদ, বাংলার এই শ্রমিকদের বাইরে কোথাও যেতে হবে না। বাংলার মাটিতে তারা নতুন করে কাজ খুঁজে পাবে, বাংলার মাটিতে সেই স্বপ্ন তাদের সফল হবে। আজকে কৃষকদের কি দুরবস্থা, আমার অবাক লাগে। খালি কেন্দ্রের সাথে আমি ঝগড়াই করে গেলাম, খালি কেন্দ্রের সাথে আমি শত্রুতাই করে গেলাম। বিগত বামপন্থীদের দেখেছি, বামফ্রন্ট জামানায় শুধু কেন্দ্রের দোহাই দিয়েই তারা কয়েকটা বছর কাটিয়ে দিল। 34টা বছরের মধ্যে বোধহয় 3-4 বছর কেন্দ্রের সঙ্গে ছিল, আর বাকি কেন্দ্রের সাথে ঝগড়া করে করে শুধু কেন্দ্রের নাম দিয়ে দিয়ে এক একটা করে ভোট বৈতরণী পার হতো। আর বর্তমানের এই সরকার, আমরা বারবার বলেছি, বিভিন্ন জায়গায় আলোচনা করেছি যে কি লাভ হচ্ছে কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে। আমি কেন্দ্রের সঙ্গে ঝগড়া করি, আমি মুখে বলি মানুষের স্বার্থে রাজনীতি করি, আর মানুষের উন্নয়নের জন্য আমি কেন্দ্রের কাছ থেকে সদ্ভাব রেখে আমি আমার টাকা আদায় করতে পারি না। এটা কার ব্যর্থতা বলুন? এটা কার ব্যর্থতা? এটা জবাব দিতে হবে বর্তমান সরকারকে। এটা কার ব্যর্থতা? আমি বলছি মানুষের জন্য রাজনীতি করি, আর আমি এই সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে আমি উঠতে পারলাম না। আমি কাল অমিত শাহজিকে বলেছি যে আমি চাই আগামী দিনে বাংলার উন্নয়নের স্বার্থে কেন্দ্রের সাথে যদি সহযোগিতা, রাজ্যের সাথে কেন্দ্রের যদি যোগাযোগ না থাকে, যদি কেন্দ্র রাজ্যের সুসম্পর্ক না থাকে, তাহলে কোনোদিনও একটা রাজ্যের উন্নয়ন হয় না। আসুন, অমিত শাহজিকে বলেছি আগামী দিনে এই স্বপ্ন বাংলার বুকে আমি দেখাচ্ছি। আগামী দিনে এখানেও ভারতীয় জনতা পার্টির সরকার হোক, তাহলে কেন্দ্র এক সরকার, রাজ্যেও এক সরকার। আমরা চাই ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যকে নতুন করে দিশা দেখাতে পারবে, নতুন করে উন্নয়নের লক্ষ্যে নিয়ে যেতে পারবে। ঝগড়া নয়। আমি ওনাকে গতকাল বলে এসেছি যে যদি ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করেন, তাহলে এত টাকা দেনা এই সরকার করেছে, এই দেনাকে মুকুব করে আগামী দিনে যদি উন্নয়ন করতে হয়, তাহলে বাংলার জন্য স্পেশাল অর্থনৈতিক প্যাকেজ চাই। তিনি আমায় বলেছেন যে আমারও লক্ষ্য, অমিত শাহজির লক্ষ্য, বাংলাকে পাখির চোখ করে তিনি আগামী নির্বাচনটা দেখছেন। আমি অত্যন্ত আনন্দিত। অমিত শাহজি বলেছেন যে আমি আগামী দিনে বাংলায় ক্যাম্প করে পড়ে থাকবো, কারণ বাংলার মানুষের মুক্তি চাই, বাংলার মানুষের কাজ চাই, বাংলার মানুষের উন্নয়ন চাই। শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষদের জন্য আমরা ভাববো। আজকে মহিলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ আজকে অবহেলিত, মানুষ নিরাপত্তা পাচ্ছে না। আজকে ল অ্যান্ড অর্ডার কি অবস্থা দেখুন, মানুষের কোনো নিরাপত্তা নেই। আপনি যদি ওই রাজনৈতিক দল না করেন, সঙ্গে সঙ্গে আপনাকে কেস দিয়ে দিচ্ছে। এটা কোন ধরনের রাজনীতি আমরা জীবনের আগে কখনো দেখিনি। আজকে অবাক লাগে যে কি ধরনের রাজনীতির জায়গায় আমরা পৌঁছেছি, যেখানে কোনো শিষ্টাচার নেই, সৌজন্য নেই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভারতীয় জনতা পার্টি, তার চোখে অনেক স্বপ্ন আছে, আমাদের সকলের চোখে একটা স্বপ্ন আছে, যেখানে আমরা চাই নতুন করে সোনার বাংলা গড়তে, যে বাংলায় থাকবে না কোনো দুঃখ, যে বাংলার মা বোনেদের অনেক স্বপ্ন যেটা হবে বাস্তবায়িত, যে স্বপ্নের মাধ্যমে বাংলা আরো নতুন করে এগিয়ে চলবে।
আজকে এদেরকে ভয় দেখানো হচ্ছে সংখ্যালঘু ভাই বোনেদের। আমি এই মঞ্চ থেকে আপনাদের একটা কথা বলতে চাই, সংখ্যালঘু ভাই বোনেদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে আপনারা বলুন তো আপনাদের জন্য এই রাজনৈতিক দল এই সরকার কি করেছে? শুধুমাত্র সাম্প্রদায়িকতা দেখিয়ে, শুধুমাত্র আপনাদেরকে বিজেপি জুজু দেখিয়ে আজকে এই সংখ্যালঘু মানুষদের শুধু ভোটের কাজে ব্যবহার করে গেছে, শুধু ভোটের মেশিন হিসাবে ব্যবহার করে গেছে। এখনো আমি মনে করি ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যারা সারা ভারতবর্ষ জুড়ে উন্নয়ন করছে এবং আগামী দিনে কোনো জাতপাত ধর্ম নয়, দল ও মত নয়, সবার জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করবে। যদি সেই বিশ্বাস আপনাদের থাকে, সেই বিশ্বাস আমাদের উপরে দিন। আমরা কথা দিচ্ছি সবার জন্য আমরা কাজ করব। আজকে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাংলার বুকে, আজকে এক এক সময় ভাবতে অবাক লাগে যে আজকে বাংলার মানুষ যেভাবে আজকে বাংলার মানুষ চাইছেন সেইভাবে সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তার প্রমাণ হচ্ছে ভোটের মুখে করতে হয় দুয়ারে দুয়ারে সরকার। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেছে যে এতদিন সরকার দুয়ারে দুয়ারে যায়নি, ঠিক ভোটের মুখে সরকারটাকে দুয়ারে দুয়ারে নিয়ে যেতে হচ্ছে। পাড়ায় পাড়ায় সমাধান, ভোটের মুখে পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে আসতে হচ্ছে। তার মানে কি এতদিন ধরে পাড়ায় পাড়ায় সমস্যা চলছে, তাই এখন পাড়ায় পাড়ায় সমাধান করতে হচ্ছে। আসুন আমরা কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টি এমন সরকার তৈরি করবে যাকে ভোটের সময় দুয়ারে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান করতে হবে না। প্রথম দিন থেকে কথা দিয়ে যাচ্ছি, যদি সরকারে আসে ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছাবে, পাড়ায় পাড়ায় সমাধান মানুষের কাছে গিয়ে করবে। একটু আগে শুভেন্দুদা বলছিলেন স্বাস্থ্যসাথী কার্ড না ভোট কার্ড। আমি আপনাদের কথা বলছি, আপনাদের একটা যুক্তি দিচ্ছি, আপনারা আমায় বলুন। ভোটের মুখে স্বাস্থ্যসাথী কার্ড করছে, কত টাকা করে লিমিট? 5 লাখ। যদি 1 কোটি পরিবারকেও দেয় কত টাকা হবে? 5 লাখ কোটি। সরকারের টোটাল বাজেট কত? সরকারের টোটাল বাজেট কত? এ সব হচ্ছে ভাওতাবাজি, ভোটের জন্য করছে। আমি আপনাদের অনুরোধ করছি এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পরিবার পিছু সবাই সব হাসপাতালে চলে যান, সবাই সব নার্সিং হোমে চলে যান, গিয়ে দেখুন স্বাস্থ্যসাথীর কার্ড কোনো কাজে লাগবে না। শুধু আমি স্বাস্থ্যসাথীর কার্ড করে দিলাম, আমার হাসপাতালে ইনফ্রাস্ট্রাকচার নেই, আমার নার্সিং হোমে বেড নেই, আমার ডাক্তার নেই, আমার নার্স নেই, আর মানুষকে ভোটের জন্য ভাওতা দেওয়ার জন্য হাতে করে একটা কার্ড দিয়ে দিল স্বাস্থ্যসাথীর কার্ড। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ভোটের পরে, ভোটের আগে দেখছেন তো অলরেডি ধমকানো চমকানো শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা ধমকাচ্ছে যে এই ভাই কোনো হসপিটাল ফেরত নেবে না, কোনো নার্সিং হোম নেবে না। আর নার্সিং হোম হসপিটাল কি বলছে বলুন তো, যে স্বাস্থ্যসাথীর কার্ডে একবার চিকিৎসা করলে পয়সা পাওয়া যায় না, আর স্বাস্থ্যসাথীর কার্ডের যা রেট আছে সেই রেটে কেউ চিকিৎসা করতে পারে না। এদের সেই বাজেটই নেই, শুধুমাত্র ভোট বৈতরণী পার করার জন্য আজকে বাংলাটাকে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি দয়া করে করতে দেবেন না। দয়া করে বাংলা বাঁচান, দয়া করে রাজ্য বাঁচান, দয়া করে রাজ্য বাঁচান, রাজ্য বাঁচান, রাজ্য বাঁচান। আর রাজ্যকে যদি বাঁচাতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র পথ। আর তাছাড়া এই সরকারকে ভোটটা দেবেন কেন? এই সরকারকে ভোটটা দেবেন কেন? এই সরকার তো বলে 99% কাজ আমি করেই দিয়েছি। তো যারা 99% কাজ করেই দিয়েছে তাদের আর রেখে লাভ নেই, বরঞ্চ আমাদের দিন আমরা আবার 100% নতুন করে কাজ শুরু করব বাংলার মানুষের সাথে। সুতরাং আগামী দিনে আমি শুধু একটাই চাই, আজকে থেকেই স্লোগান তুলুন, আজকে থেকেই বাংলার বুকে স্লোগান তুলুন, সবাই মিলে বলুন চলুন পাল্টাই, চলুন পাল্টাই, চলুন পাল্টাই। আর একটা সময় স্লোগান ছিল, এবারে এই স্লোগানটা দিতে হবে আপনাদের। আর জেনে রেখে দিন, কালকে অমিত শাহজি কথা দিয়েছেন আমাদের, ধমকে চমকে ভোট হবে না, আর থমকে চমকে ভোট হবে না। এবার জেনে রেখে দিন, আমরাও জানি কি করে ভোট করাতে হয়।
এতদিন আমরাও জানি, আমরাও সেই শিক্ষা শিখেছি, আমরাও সেইভাবে রাজনৈতিক কর্মী হয়ে উঠেছি। আগামী দিনে 100% নিরাপত্তা আপনাদের দেওয়া হবে এবং অবাধ শান্তিপূর্ণ ভোট হবে। সেই ভোটে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। আর ভোটে যাবার আগে অলি গলিতে একটাই কথা বলুন, চুপচাপ 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 চুপচাপ। সুতরাং এই স্লোগান নিয়ে আর বাংলার মাটিকে সত্যিকারে সোনার বাংলা করতে, পরিবর্তন আনতে যদি কেউ পারেন, সম্মানীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, অমিত শাহজির নেতৃত্বে আমরাই করব, আমরাই করব, আমরাই করব। সবাই ভালো থাকুন। নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমরা কিছুক্ষণের মধ্যেই এক স্মরণীয় মুহূর্তে উপস্থিত হব। অমিত শাহজি সশরীরে আসতে পারেননি। আপনারা সকলেই জানেন দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেননি, কিন্তু বাংলাকে উনি ফেলতে পারেননি, বাংলার মানুষকে উনি ফেলতে পারেননি। এবং উনি আপনাদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আপনাদের সঙ্গে বাংলায় বার্তা দেবেন। মেদিনীপুরের সাংসদ, বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ মহাশয়। भारत माता की, वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जय श्री राम। বন্ধুগণ, আমি ভাষণ দেওয়ার জন্য আসিনি, রোজই ভাষণ দিই আপনারা জানেন, কিন্তু যারা আজকে আমার বন্ধুরা পার্টিতে সামিল হতে এসেছেন, বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারে, তাদেরকে আমি স্বাগত করার জন্য এসেছি রাজ্য সভাপতি হিসাবে। আর যে বন্ধুরা আমার জয়েন করে গেছেন তাদের অভিনন্দন জানাবার জন্য এসেছি। সেই জন্য বেশি লম্বা পরিচয় দেবো না। আমাদের মাননীয় অভিভাবক মাননীয় কৈলাসজি 6 বছর ধরে আমাদের মাথায় হাত রেখে এখানে বসে আছে। মাননীয় মুকুলদা আমাদের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ অভিভাবক। আর কেন্দ্রের থেকে 2 দিদি আমাদের মন্ত্রী, শ্রীমতী স্মৃতি ইরানি, দেবশ্রীদি এক জায়গায় লক্ষ্মী আর সরস্বতীর মতো কাজ করছেন, তারাও এসছেন। মাননীয় কেশব প্রসাদ মৌর্য আমাদের মতো লড়াই করে যিনি উত্তরপ্রদেশে পরিবর্তন করেছেন, সহ মুখ্যমন্ত্রী এসছেন, তাকে আমার থেকে অভিনন্দন। আর আমার বন্ধুরা শুভেন্দুদা, রাজীবদা, বৈশালীদি, আর আমাদের মাননীয় ডাক্তারবাবু মেয়র, 4 নম্বর মেয়র দিদি যিনি পদত্যাগ করেছেন, একবার হাততালি। রথিনদাকে স্বাগত করছি বিশ্বের সবচেয়ে বড় পরিবারে। আমি এইটুকু বলবো, এখনো কয়েক হাজার মানুষ রাস্তায় আটকে আছেন, 100-2 বাস আসেনি, এখনো মিছিল আসছে। আমার মনে হয় আমরা ফিরবো, ওনারা ঢুকবেন, এরকম পরিস্থিতি হবে, এত বিশাল ভিড়। আমি আমাদের যে 4 জন যুব নেতা, আরো অভিনেতা অনেকে আছেন, তাদের একটা কথা বলবো, যারা জোড়া ফুল ছেড়ে এক ফুলে ঝান্ডা ধরেছেন, আপনারা আপনাদের জীবনে যৌবনের প্রায় 20 বছর ওই পার্টিকে দিয়েছেন। তার ফলে পার্টি বেড়েছে, ক্ষমতা এসেছে, কিছু লোকের ভাগ্য পরিবর্তন হয়েছে, বাংলার পরিবর্তন হয়নি। আমি সেটাই বলবো, ওই পার্টিতে থেকে যৌবনের বিনিময়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার পরিবর্তনে আপনাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবে, যোগ্য সম্মান দেবে, অধিকার দেবে। পূর্ণ বিশ্বাস রাখুন, আমরা যা বলি তাই করি, সবকা সাথ সবকা বিশ্বাসের রাজনীতি করি। যে হাওড়ায় আজকে সভা হচ্ছে, সেই হাওড়া একদিন বড় শিল্পাঞ্চল ছিল, হাজার হাজার লোক দেশ থেকে চাকরি করতে আসতো, তারা তো আসা বন্ধ করেছে, তাদের ছেলে মেয়েরা ফিরে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেরাও বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। এর পরিবর্তন করব। যে শিল্পাঞ্চল আজকে অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, তারও পরিবর্তন করব। তাই আমি রাজ্যের নেতা, কেন্দ্রের নেতার মাঝখানে সেতুবন্ধ হিসাবে দাঁড়িয়েছিলাম। আমার দায়িত্ব শেষ,
আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণ শোনার আগে তার প্রতিনিধি হিসাবে আমাদের বাড়ির মেয়ে বহুবার এসছেন শ্রীমতী স্মৃতি ইরানি, তার ভাষণ হবে, তাকে স্বাগত করছি। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ধন্যবাদ দিলীপ ঘোষ মহাশয়কে। মঞ্চে গতকাল যারা জয়েন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সবাই দেখেছেন, এবং জয়েনিং এর লাইন এখনো আমাদের শেষ হয়নি এবং সেটা চলবেই। আজকে যারা জয়েন করছেন ভারতীয় জনতা পার্টিতে তাদের নামগুলো আমি বলছি। আমি অনুরোধ করব আমাদের যারা পদাধিকারীরা রয়েছেন, জেলা পদাধিকারীরা, রাজ্যের পদাধিকারীরা রয়েছেন, তারা উত্তোলনের মাধ্যমে সম্মান জানাবেন যারা ওই দিকের মঞ্চে বসেছেন। আছেন বাণী সিংহ রায়, এক্স ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল টিএমসি। আছেন অনুপম ঘোষ। সবাইকে করতালি দিতে বলবো, সবাই একসাথে করতালি দিন। সবাইকে একবার করে দাঁড়াতে বলবো। অনুপম ঘোষ প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট, পার্থ বোস এক্স ভাইস চেয়ারম্যান বসিরহাট মিউনিসিপ্যালিটি, গোবিন্দ হাজরা প্রধান জগদীশপুর জিপি, বাবলু মন্ডল সহসভাপতি ডোমজুর পঞ্চায়েত সমিতি। সবাই হাততালি দিন করো জোরে। মোহিতলাল ঘন্টি এক্স জেডপি মেম্বার সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস, অনিল কুমার খাদের সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি, সনাতন বোস ভাইস প্রেসিডেন্ট, শান্তনা বোস ভাইস প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট তৃণমূল মহিলা কমিটি, প্রশান্ত রাহা এক্স ভাইস প্রেসিডেন্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টিএমসি, সুমন গালুই এক্স প্রেসিডেন্ট হিন্দু সমিতি, বিনয় কোলে ভাইস প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট। সবাই হাততালি কোথায়? জয় শ্রীরাম। সন্দীপন বিশ্বাস এক্স ভাইস প্রেসিডেন্ট নর্থ কলকাতা ডিস্ট্রিক্ট কংগ্রেস, সঞ্জয় ঘোষ ভাইস প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট টিএমওয়াইসি, অমিত সিং জেনারেল সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি, উত্তম সাহা কো কনভেনার যাদবপুর কেন্দ্র টিএমসি এবং ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার সাউথ কলকাতা ডিস্ট্রিক্ট, অলোক ব্যানার্জি জেনারেল সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট, আফরোজ আলী আনসারি সেক্রেটারি মাইনরিটি সেল অফ হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি, সেলিম মোহাম্মদ সর্দার এক্স মেম্বার বাঁকড়া ওয়ান অঞ্চল টিএমসি, বুলা দে সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট তৃণমূল মহিলা কংগ্রেস, চন্দ্রানী চক্রবর্তী সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি মহিলা কংগ্রেস, সুমিত ডালমিয়া সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি মহিলা ইউথ কংগ্রেস, প্রীতম মাইতি সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি, বিক্রম সিং সেক্রেটারি হাওড়া ডিস্ট্রিক্ট টিএমসি, সৌমিত্র ঘটক এক্স জেনারেল সেক্রেটারি সমাজবাদী পার্টি ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কমিটি, কমল কুশারি আরামবাগ, এসকে জাহির আহমেদ এক্স প্রেসিডেন্ট অফ জয় হিন্দ বাহিনী সাউথ হাওড়া ব্লক টিএমসি, তালহা সর্দার এক্স প্রেসিডেন্ট অফ জয় হিন্দ বাহিনী পাঁচপাড়া অঞ্চল হাওড়া ব্লক টিএমসি, অভিক মজুমদার এক্স ভাইস প্রেসিডেন্ট অফ জয় হিন্দ বাহিনী সাউথ হাওড়া ব্লক টিএমসি, অপলক সর্দার এক্স ভাইস প্রেসিডেন্ট অফ জয় হিন্দ বাহিনী সাউথ হাওড়া ব্লক টিএমসি, আশিস পুরকায়েত এক্স জেনারেল সেক্রেটারি অফ জয় হিন্দ বাহিনী সাউথ হাওড়া ব্লক টিএমসি, প্রদীপ কুমার যাদব এক্স জেনারেল সেক্রেটারি অফ জয় হিন্দ বাহিনী 45 নম্বর ওয়ার্ড ব্লক টিএমসি, প্রভাস দাস এক্স জেনারেল সেক্রেটারি অফ জয় হিন্দ বাহিনী 45 নম্বর ওয়ার্ড, শান্তনা বোস এক্স ভাইস প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্ট মহিলা টিএমসি, সোমেন বোস এক্স জেনারেল সেক্রেটারি টিএমসি ইউবা সাউথ হাওড়া, জাহিদ আহমেদ এক্স প্রেসিডেন্ট সাউথ হাওড়া জয় হিন্দ বাহিনী, স্বপন বোস এক্স জেনারেল সেক্রেটারি অফ সাউথ হাওড়া ব্লক টিএমসি, অশোক দাস এক্স প্রেসিডেন্ট পাঁচপাড়া পঞ্চায়েত এক্স প্রেসিডেন্ট পাঁচপাড়া অঞ্চল, অনুপ দাস এক্স উপপ্রধান গ্রাম পঞ্চায়েত, প্রদীপ ভট্টাচার্য এক্স ভাইস প্রেসিডেন্ট সাউথ কলকাতা টিএমসি ইউবা কংগ্রেস, তুষারকান্তি দাস এক্স প্রেসিডেন্ট পাঁচপাড়া অঞ্চল টিএমসি ইউবা কংগ্রেস, তিথি দাস পাঁচপাড়া পঞ্চায়েত মেম্বার, দেবেনদীপ মন্ডল এক্স জেনারেল সেক্রেটারি সাউথ হাওড়া টিএমসি জয় হিন্দ বাহিনী, পার্থ সাঁতরা জেনারেল সেক্রেটারি পাঁচপাড়া অঞ্চল টিএমসি, বিজয় লক্ষ্মী রায় বালি মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, জয়শীল বঙ্কু ডোমজুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের জয়শীলের
যুব কংগ্রেসের জয়শীলের কর্মী বাহিনী 65 জন যুব কংগ্রেসের যুব নেতা আগামী দিনে যারা ভবিষ্যৎ তারা জয়েন করছেন। এছাড়া আমাদের বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা বিশেষ বিশেষ জায়গা থেকে অনুরোধ জয়েন করেছেন। শিল্পী মহলও আছেন, সিরিয়ালের আর্টিস্টও আছেন এবং বিশেষ ব্যক্তিত্ব বিভিন্ন জায়গা থেকে। অতনু লাহিড়ী, ইন্টারন্যাশনাল মাস্টার অফ চেস, এক্স কমনওয়েলথ চেস চ্যাম্পিয়ন অতনু লাহিড়ী। সোহেল দত্ত, অ্যাক্টর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। মানসী সেনগুপ্ত, অ্যাক্ট্রেস। ঋতুজা মজুমদার, অ্যাক্ট্রেস। আকাঙ্ক্ষা সাহা, অ্যাক্ট্রেস। রাজা দত্ত, অ্যাক্টর। সৌরভ নন্দী, অ্যাক্টর। সন্দীপ রং, ফিল্ম কোরিওগ্রাফার। নিষ্ঠা মুখার্জি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার। দেবাদ্রিতা চ্যাটার্জি, থিয়েটার প্রডিউসার। সবার জন্য সবাই একসাথে করতালি দিয়ে একসাথে বলি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারে মঞ্চে অনুরোধ করব যাকে বলার জন্য আমাদের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জিকে। নারী শক্তি শ্রেষ্ঠ শক্তি। আমাদের বাংলায় ঘরে ঘরে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী আমাদের ঘরে ঘরে রয়েছেন। অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তির উদয় হোক। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। স্মৃতি ইরানিজিকে অনুরোধ করব বক্তব্য দেওয়ার জন্য। সবাই হাততালি। শুনতে পেরেছি কি দিদি এখন ভবানীপুর ছোড়ে নন্দীগ্রাম যাচ্ছেন, তাই শুভেন্দুদা বলছেন কি হরে কৃষ্ণ 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 হরে হরে। দিদিও এখন জানেন কি বাংলায় পদ্ম ফুল ঘরে ঘরে। আপনাদেরকে জানাতে চাই আজকে এই বিরাট সভাকে আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রীমান অমিত শাহজি দেখতে পাচ্ছেন দিল্লি থেকে। অমিত শাহজি ওনার মার্গদর্শনটা দিবেন। আর আজ আমি আপনাদের সবাইকে নিবেদন করতে চাই কি এক স্বরে অমিত শাহজিকে এই মাঠে, এই স্টেডিয়াম থেকে আমরা পূর্ণ শ্রদ্ধা থেকে বলি জয় শ্রীরাম। না দাদা লোক, মাত্র নবান্ন পৌঁছেছে তোমার আওয়াজ। দিল্লি আওয়াজ পৌঁছানো আমাদের আজকে আমরা জবাবদার। অমিত শাহজির অব্দি আওয়াজটা যেতে হবে। আবার আপনাকে নিবেদন করছি পূর্ণ শ্রদ্ধা থেকে বলুন জয়।
দিল্লি আওয়াজ পৌঁছানো আমাদের আজকে আমরা জবাবদার। অমিত শাহজির অব্দি আওয়াজটা যেতে হবে। আবার আপনাকে নিবেদন করছি, পূর্ণ শ্রদ্ধা থেকে বলুন জয়। के 138 हमारे कार्यकर्ताओं की आपने बलि ली है। आज एक कार्यकर्ता की सौगंध जो राजीव गांधी ने कहा चुपचाप चुपचाप पद दो छाप एक कोने में आपको उस बलिदानी कार्यकर्ता के उस स्वर को सुनना पड़ेगा जो पश्चिम बंगाल को सोनार बांग्ला बनाने के लिए वर्षों तक संघर्ष करता रहा। और संघर्ष किसने किया? ताकि विकास की गंगा हर घर तक पहुंचे। हमारे नेताओं ने अपने उद्बोधन में सोनार बांग्ला के संकल्प को पूर्ण करने के लिए क्या क्या करेंगे आप सबके सामने उल्लेख किया। लेकिन आज मैं आपके सामने अपनी व्यथा को व्यक्त करना चाहती हूँ। जब वैश्विक महामारी कोरोना ने देश के दरवाजे पर दस्तक दी, तब देश के प्रधानमंत्री नरेंद्र भाई मोदी ने आह्वान किया राष्ट्र का और कहा हमारी राजनीति चाहे कोई भी नहीं हो, लेकिन मौत मंडरा रही है सर पर, हमें एक ध्वज के नीचे एकजुट होना पड़ेगा ताकि गरीब से गरीब नागरिक का हम संरक्षण कर सके। और टीवी की बोल ले लॉकडाउन लूट करेছে पूरा देश प्रधानमंत्री गरीब कल्याण योजना के माध्यम से 80 कोटी लोगों के 8 मासे जोड़ने नरेंद्र मोदी 5 किलो चाल 1 किलो दाल दिए। और पश्चिम बंगाल में लॉकडाउन टीएमसी चाल और दाल चूरी देश भर में 80 करोड़ नागरिकों को प्रधानमंत्री जी ने राशन कार्ड के माध्यम से राशन दिलाने का एक प्रदेश सरकार को निवेदन किया और बांग्लादेश की করেছে রাশন কার্ড নয় কুপন দিয়েছে। কুপন কারা দিয়েছেন? যে তৃণমূল করছে ওকে দিয়েছে। और रास्ते पर जब भूखी गरीब जनता उतरी, वो चावल और दाल मांगने नरेंद्र मोदी ने उनके लिए व्यवस्था बिठाई थी। तब दीदी ने पुलिस को आदेश देकर गरीब भूखी माताओं बहनों नागरिकों पर लाठीचार्ज किया। दीदी আপনার সরকারের দুর্নীতিতে দেখুন, আপনারাই একটা মন্ত্রী বলেছিল টিএমসির কাউন্সিলরটা গরিবের ডাল আর চাল চুরি করছে, আর আপনি কি করলেন? শুধু অফিসারকে ট্রান্সফার করেছেন। আপনার দলের একটাও নেতাকে আপনি বিরুদ্ধে কিছু করলেন না।
ये शायद भारतीय राजनीति में पश्चिम बंगाल में पहली बार हुआ है कि टीएमसी के अपने नेता सार्वजनिक रूप से कहने लगे চুরি করছে চাল চুরি করছে টিভি বন্ধ করো আপনি বন্ধ করেন না। আমি আজকে জিজ্ঞেস করতে চাই গরিবের প্রতি এত অন্যায় কেন করলেন আপনি? শুভেন্দুদা, দিলীপদা, রাজীবদা বলছিলেন আমরা এখানে শিল করব, लेकिन यहाँ पर जो नहीं उस पश्चिम बंगाल के एक बेटे ने देश के अलग अलग कोनों में अपने लिए नौकरी तलाशी। जब लॉकडाउन हुआ तो केंद्र की सरकार ने कहा कि उन बेटों को बेटियों को घर लौटाने के लिए हम श्रमिक ट्रेन देने के लिए तैयार है। और दीदी की बोले ना 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 এটা তো করোনা এক্সপ্রেস। আমি দিদিকে আজকে জিজ্ঞেস করতে চাই क्या पश्चिम बंगाल का बेटा और बेटी जो देश भर में नौकरी तलाश निकले वो वायरस है? देश के इतिहास में पहली बार एक ऐसी मुख्यमंत्री जिसने अपने नागरिकों को प्रदेश में घुसने के लिए इंकार कर दिया और प्रधानमंत्री जी के व्यवस्था को दरकिनार कर दिया। आज दीदी आपके जिज्ञेस করতে চাই শ্রমিকের এত অপমান কেন করেছো? प्रधानमंत्री जी ने गरीब रोजगार योजना के अंतर्गत ये भी कहा कि हाँ हर घर लौटे श्रमिकों को कम से कम 100 दिन का काम दे। दीदी देश भर में 50 কোটি ম্যান্ডেট থেকে বেশি কাজ সবাই শ্রমিকরা পেয়েছে, বাংলায় পায়নি। তাই জন্য আপনাকে আজকে জিজ্ঞেস করতে চাই গরিব শ্রমিকের এত অপমান কেন করলে, এত ক্ষতি কেন করলে? আজ আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। দিদি চাল দিতে চাইছিলেন না, প্রধানমন্ত্রী চাল দিয়েছেন, ডাল দিয়েছেন। দিদি গরিব মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে চাইছিলেন না, প্রধানমন্ত্রী জনধন খাতায় পুরো দেশের মহিলাকে 30,000 কোটি টাকা স্টেট ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। আজকে আমি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। দিদি গ্যাস সিলিন্ডার দিতে চাইছিলেন না, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যম থেকে পশ্চিমবঙ্গে 80 লাখ গরিব মহিলাদেরকে গ্যাস সিলিন্ডারটা দিয়েছেন। আর তাই জন্য আজকে আমি বলতে পারি কি দিদি টিএমসি যাচ্ছে, বিজেপি আসছে। আমি অবাক হয়ে গেছিলাম কোভিডের মুহূর্তে দিয়েছেন। আর তাই জন্য আজকে আমি বলতে পারি দিদি টিএমসি যাচ্ছে, বিজেপি আসছে। আমি অবাক হয়ে গেছিলাম কোভিডের মুহূর্তে দেবাশ্রী, দিলীপ দা বাড়ির থেকে বেরোয় নিজের ক্ষেত্রে গিয়ে জনতার হেল্প করতে চাইছিলেন। और दीदी तुम्हें पुलिस करेছো? पहली बार देश की राजनीति में ऐसा हुआ कि जन प्रतिनिधियों को घर में बंद करवाया गया ताकि कोविड में गरीब जनता की कोई मदद न कर सके। आज दीदी से पूछना चाहती हूं कि बंगाल की गरीब जनता से इतनी दुश्मनी क्यों पाल ली आपने कि गरीब तक ना जनप्रतिनिधि पहुंचे, ना रोटी पहुंचे, ना नौकरी पहुंचे? इतना बड़ा पाप क्यों किया आपने? मैं आज हर उस भारतीय जनता पार्टी के कार्यकर्ता और जनप्रतिनिधि का अभिनंदन और आभार व्यक्त करना चाहती हूं जिसने भारत सरकार के साथ साथ
संगठन के माध्यम से गरीब जनता तक मदद पहुंचाई। और बंगाल का वो दृश्य कोई नहीं भूलेगा, महामारी में जब गरीब नागरिक त्राहिमाम कर रहे थे कि हमारे परिजन सरकारी अस्पताल में कब गए कब मरे, दीदी ने इसकी भी खबर नहीं होने दी। हमारे परिजनों को शमशान घाट पहुंचा दिया, दाह कर दिया और हमें पता भी नहीं। दीदी आज के আপনাকে জানাতে চাই, আপনি এত মহাপাপ করেছেন, बंगाल की जनता आपको कभी उसके लिए माफ नहीं करेगी। और बंगाल ने मात्र कोविड की पीड़ा को नहीं सहा, अम्फान की जो चेतावनी केंद्र ने 11 दिन पहले दी, दीदी आपने उसको भी नहीं सुना। কে ভাবতে পেরেছিল কি কলকাতায় 7 দিন লাইট থাকবে না? কে ভাবতে পেরেছিল কি আমফানের পরে দুদু সপ্তাহ গ্রামীণ এলাকায় লাইট থাকবে না, জল থাকবে না? लेकिन दीदी आपकी वजह से ये हुआ। और जिस भारत की सेना को दीदी आप अपमानित करती रही, अंतोगत्वा वो सेना आई और दक्षिण कलकत्ता में जाकर जनता की उन्होंने मदद की। और আমি অবাক হয়েছি জেনে, দিদি মোদিজি আমফানের জন্য রাজ্যকে 1000 কোটি টাকা অ্যাডভান্সে দিয়েছিলেন, কিন্তু আপনার নেতারা পঞ্চায়েতের মাধ্যমে টাকাটা লুট করে দিল। আপনাকে জবাব দিতে হবে कि কেন লুট হয়েছে। आज इस मंच पे अमित शाह जी हम सबको बहुत जल्द संबोधित करने वाले हैं और मैं जानती हूं कि अमित शाह जी ने बंगाल की धरती से बार बार ऐलान किया, बार बार आग्रह किया, दीदी आप किसान सम्मान निधि का लाभ बंगाल के गरीब किसानों तक पहुंचने दें। আমি জিজ্ঞাসা করতে চাই, দিদি বাংলার কৃষকরা আপনার কি ক্ষতি করেছে? আপনি 2 বছর বাংলার কৃষককে কৃষক সম্মান নিধির লাভের থেকে বঞ্চিত রেখেছেন। অমিত শাহজি বারবার বলেছেন कि আপনি কৃষকদের তালিকাটা দিন, আমরা 24 ঘন্টা একটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা তুলিয়ে দিব, কিন্তু আপনি আজ অবধি তালিকাটা দিলেন না। क्योंकि दीदी ये जानती है कि टीएमसी में जब तक कट मनी नहीं आता है तब तक काम नहीं हो पाता है। और इसीलिए आज दिलीप दा कहते हुए मुझे अजीब लगता है कि आपके नेतृत्व में लोकसभा में जब यशस्वी परिणाम भारतीय जनता पार्टी को मिला प्रदेश में, तो दीदी का अपने कार्यकर्ताओं को पहला वक्तव्य ये था, हे कटमनी फिरत दाओ, कटमनी फिरत दाओ। प्रथमबार একটা নেতা সার্বজনিক বলেছে कि হ্যাঁ টিএমসি কাটমানিটা নিয়েছে। और जनता गई, दीदी तो आज के द्वारे द्वारे फिरছেন, जनता गई द्वारे द्वारे বলল কাটমানিটা ফেরত দাও। তাই জন্য আজকে বলতে চাই, যেখানে দুর্নীতি সেখানে টিএমসি, চাল চুরিতে টিএমসি, ডাল চুরিতে টিএমসি, ত্রিপাল চুরিতে টিএমসি। তাই বাংলার মানুষ এখন ঠিক করেছে कि এইবার টিএমসি যাচ্ছে, बीजेपी আসছে। इसीलिए आज जितने कर्मठ कार्यकर्ता राष्ट्रभक्त भारतीय जनता पार्टी के परिवार में सम्मिलित हुए हैं, उन सबका स्वागत करते हुए भारतीय जनता पार्टी के वीर कार्यकर्ताओं का सम्मान, शहीदों के बलिदान को प्रणाम करते हुए मैं दीदी से कहना चाहती हूं कि आपने भले ही प्रभु राम के नाम को त्याग दिया हो, लेकिन नरेंद्र मोदी जी के नेतृत्व में एक तरफ भव्य राम मंदिर का निर्माण हो रहा है
और दूसरी ओर पश्चिम बंगाल में राम राज्य दस्तक दे रहा है। इसी विश्वास के साथ कई बार दुशो पार सभी भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को नमन करते हुए अपनी वाणी को विराम देती हूं। जय हिंद, जय भारत। बोलो भारत माता की जय श्री राम, जय श्री राम। नमस्कार, धन्यवाद केंद्रीय मंत्री स्मृति ईरानी जी के। अमित शाह जी এসে গেছেন আমাদের মধ্যে। अमित शाह जी स्वागतम। अमित शाह जी এবার আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন। मंच पर उपस्थित भारतीय जनता पार्टी के प्रदेश अध्यक्ष श्रीमान दिलीप घोषी, भारतीय जनता पार्टी के मंत्री और केंद्रीय मंत्री बहन ईरानी जी, बंगाल भारतीय जनता पार्टी के प्रभारी और भाजपा के महासचिव कैलाश विजयवर्गीय जी, भारतीय जनता पार्टी के राष्ट्रीय उपाध्यक्ष बहन ईरानी जी, बंगाल भारतीय जनता पार्टी के प्रभारी और भाजपा के महासचिव कैलाश विजयवर्गीय जी, भारतीय जनता पार्टी के राष्ट्रीय उपाध्यक्ष श्रीमान मुकुल रॉय जी, मेरे साथ उपस्थित बंगाल भारतीय जनता पार्टी के सहप्रभारी अमित मालवीय जी, श्रीमान राहुल सिन्हा जी, बंगाल के भूतपूर्व मंत्री और भाजपा के नेता श्री शुभेंदु अधिकारी जी, श्रीमती लॉकेट चैटर्जी जी, बाबुल सुप्रियो जी, देवश्री चौधरी जी, ज्योतिर्मय सिंह महतो जी, और आज जिन्होंने भारतीय जनता पार्टी ज्वाइन करी है, ऐसे आज के कार्यक्रम के उत्सव मूर्ति श्री राजीव बैनर्जी जी, श्री वैशाली दालमिया, श्री प्रबीर घोषाल, श्री रश्मिन चक्रवर्ती जी, श्री रुद्रनील जी, अलग अलग 25 बड़े संगठन और जिला पंचायत म्युनिसिपल कॉरपोरेशन के नेता जो आज भारतीय जनता पार्टी ज्वाइन कर रहे हैं, और 11 से ज्यादा अलग अलग क्षेत्रों के कार्यकर्ता आज भारतीय जनता पार्टी ज्वाइन कर रहे हैं, वो सभी का मैं मन से स्वागत करता हूं। सबसे पहले तो मैं आप सबसे क्षमा प्रार्थी हूं कि आज की रैली में मुझे आना था। राजीव भाई को मैंने वादा किया था मगर मैं आ नहीं पाया। राजीव जी कल मुझे मिले थे, मैंने उनको भारतीय जनता पार्टी में आने के लिए स्वागत भी किया है और उनको ये भी विश्वास दिलाया है कि हम सब मिलकर बंगाल में अगली बार भारतीय जनता पार्टी की पूर्ण बहुमत की सरकार बनाएंगे और ये तृणमूल कांग्रेस को उखाड़ कर फेंक देंगे। मित्रों, आज इतने सारे लोग विगत 3 महीनों से तृणमूल कांग्रेस छोड़कर भारतीय जनता पार्टी ज्वाइन कर रहे हैं। पहले भी कई लोग जुड़े, शुभेंदु अधिकारी के नेतृत्व में भी कई एमएलए एमपी जुड़े, और राजीव बैनर्जी के नेतृत्व में कई एमएलए और ढेर सारे कलाकार और ढेर सारे पदाधिकारी जुड़ रहे हैं। ऐसा क्यों हो रहा है? इसका कारण क्या है? मैं मानता हूं कि ममता दीदी ने इसकी थोड़ी मीमांसा करने की जरूरत है, क्योंकि 10 साल पहले कम्युनिस्टों के शासन के खिलाफ लड़ाई लड़कर जो तृणमूल कांग्रेस की सरकार बनी, उस वक्त ममता दीदी ने बंगाल के अंदर परिवर्तन करने का नारा दिया था
और एक नारा दिया था, मां, माटी और मानुष की सरकार बनेगी। ये नारे के साथ, इस नारे पर विश्वास कर कर बंगाल की जनता ने परिवर्तन किया था। और 10 साल मुड़कर पीछे देखते हैं तो ये 10 साल में क्या किया तृणमूल कांग्रेस ने। मां, माटी और मानुष का नारा अदृश्य हो गया और उसकी जगह तानाशाही, टोलबाजी और तुष्टीकरण का नारा प्रमुखता से दिखाई पड़ता है। बंगाल के अंदर परिवर्तन की बात दूर गई। हमारे लाल भाई, कम्युनिस्ट भाइयों जहां छोड़कर गए थे, इससे भी बंगाल को गिराने का काम ममता बनर्जी ने किया है। ममता जी, आपको बंगाल की जनता कभी माफ नहीं कर सकती। हर एक क्षेत्र के अंदर बंगाल को आगे बढ़ाने की जगह आप पीछे ले गई हैं और इसके कारण आज पूरे बंगाल के अंदर एक परिवर्तन की लहर देख रही है। बंगाल की जनता परिवर्तन चाहती थी। बंगाल के गरीब के घर में बिजली पहुंचे, गैस पहुंचे, पीने का पानी पहुंचे, उसको घर मिले। वो परिवर्तन आपने तो नहीं किया, परंतु नरेंद्र मोदी सरकार जो बनी, बंगाल की जनता ने दोबारा उसको आशीर्वाद दिया। ये नरेंद्र मोदी सरकार ने 6 साल के अंदर गरीब के घर में गैस भी दिया, उसको घर भी दिया, शौचालय भी दिया, शुद्ध पीने का पानी भी दिया। हम तो चाहते थे कि उस तक 5 लाख तक की स्वास्थ्य का सुविधाएं सभी पहुंचे, उसको आपने पहुंचे नहीं दी। प्रधानमंत्री जन धन योजना, इसका देश के 60 करोड़ लोगों को फायदा मिल रहा। कई लोग, गरीब परिवार, अपने परिवारजनों के महंगे से महंगे इलाज को करा रहे हैं, मगर बंगाल की जनता को यह फायदा नहीं मिल रहा क्योंकि ममता बनर्जी सिर्फ और सिर्फ नरेंद्र मोदी सरकार की योजना है, इसलिए बंगाल की जनता को यह फायदा नहीं मिलने दी। मैं पूछना चाहता हूं ममता जी को कि क्या बिगाड़ा है बंगाल के गरीबों ने आपका, उनकी मां का, उनके बाप का, उनके छोटे छोटे गरीब बच्चों का अगर इलाज हो जाता तो इसमें आपकी भी भलाई थी, मगर चूंकि ये नरेंद्र भाई ने किया है, आपने ये योजना को रोक दिया। मैं बंगाल की गरीब जनता को कहने आया हूं, अब ज्यादा समय नहीं है, आप जरा भी चिंता मत करिए। भारतीय जनता पार्टी की सरकार आने के बाद पहली कैबिनेट के अंदर हम ये प्रस्ताव करेंगे कि पूरे बंगाल के गरीब लोगों को प्रधानमंत्री आयुष्मान भारत योजना का पूरा फायदा, 5 लाख तक का फायदा बंगाल की जनता को भारतीय जनता पार्टी की सरकार देगी। और आप रोक नहीं सकती दीदी, क्योंकि ये परिवर्तन का जो सैलाब चला है वो आपके आने के बाद बंगाल के अंदर जिस प्रकार की गुंडागर्दी चली है, टोलबाजी चली है, कानून और व्यवस्था की परिस्थिति जिस प्रकार से बिगड़ी है, बंगाल के उद्योग धंधे जिस प्रकार से बंद हुए हैं, इसके खिलाफ जो बंगाल के अंदर एक परिवर्तन की लहर चली है, अब आप उसको रोक नहीं सकती। जिस प्रकार से बड़ी मात्रा में तृणमूल कांग्रेस के नेता, कम्युनिस्ट पार्टी के नेता, कांग्रेस पार्टी के अच्छे अच्छे नेता भारतीय जनता पार्टी ज्वाइन कर रहे हैं, चुनाव आते आते ममता जी आप पीछे मुड़कर देखना, आप अकेली खड़ी रह जाएगी, कोई और साथ देने वाला आपके साथ नहीं होगा। हर चीज के अंदर आपने बंगाल के लोगों के साथ अन्याय किया है। मित्रों, मैं ज्यादा बात नहीं करना चाहता। स्मृति बहन ने काफी बातें बताई हैं, मेरे पूर्व वक्ताओं ने भी काफी बातें बताई हैं, मगर मैं एक बात जरूर उठाना चाहता हूं। अभी स्मृति बहन ने बात करी, बंगाल के किसानों को मोदी जी यहां से 6,000 रुपया की प्रधानमंत्री किसान सम्मान निधि भेज रहे हैं, वो नहीं मिल रहा है। अभी अभी घबराकर भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने मुद्दा उठाया है, किसानों ने इस पर बड़ा विरोध प्रकट किया है बंगाल के अंदर। तो अभी अभी ममता दी ने कागज लिखा है कि हम सहमत है, अब आप हमें भेज दीजिए। दीदी, आप किसको बेवकूफ बना रही हैं? ये कागज से क्या इनके अकाउंट में पैसा जाएगा? इसके साथ किसानों की सूची चाहिए, एक लिस्ट चाहिए,
इनके बैंक अकाउंट नंबर चाहिए। आपने कुछ नहीं दिया। किसानों को फिर से एक बार धोखा देने का काम किया है। सिर्फ कागज भेज दिया, साथ में लिस्ट नहीं भेजा, साथ में बैंक अकाउंट नंबर नहीं भेजा। मोदी जी को 6,000 रुपया भेजना है तो किस प्रकार से भेजेंगे? और ये जालसाजी बंगाल की जनता नहीं समझेगी, ऐसा मत समझिए। भारतीय जनता पार्टी का बंगाल का कार्यकर्ता बंगाल के किसानों के घर घर जाएगा और ये बात समझाएगा कि ममता बनर्जी आपको प्रधानमंत्री के भेजे हुए 6,000 रुपया नहीं मिल देगी। मित्रों, मैं ज्यादा बात नहीं करना चाहता। जिस प्रकार की बंगाल की स्थिति हुई है, यही बंगाल रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, नेताजी सुभाष बोस, गुरुवर रविंद्रनाथ टैगोर, खुदीराम बोस, राजा राम मोहन राय, ईश्वर चंद्र विद्यासागर, हरिचंद्र ठाकुर, गुरुचंद ठाकुर, पंचाल बर्मन, एक ढेर सारे लोगों का ये बंगाल भूमि, चैतन्य महाप्रभु भी यहां हुए। इस बंगाल की भूमि को आपने रक्त रंजित किया है। बंगाल की भूमि को घुसपैठियों को घुसने के लिए खुला छोड़ दिया है। मैं आज इस रैली में बंगाल की जनता को पूछना चाहता हूं, ममता बनर्जी की सरकार, तृणमूल सरकार बंगाल के अंदर घुसपैठ को रोक सकती है क्या? आप जोर से बताइए, रोक सकती है? जोर से बताइए भाइयों बहनों, रोक सकती है क्या? मोदी जी के सरकार ही रोक सकती है और कोई रोक नहीं सकता। मोदी जी के नेतृत्व में देश भर में जहां जहां एनडीए की सरकार चली है, वो सभी सरकारें जन कल्याण के कामों से देश के विकास के रास्ते पर जुड़ी हैं। हर गांव में, हर घर में सुविधाएं पहुंचाने में जुटी है। और यहां पर भतीजे को मुख्यमंत्री बनाने के अलावे और कोई एजेंडा ही नहीं है। मित्रों, नरेंद्र मोदी सरकार का काम करने की तरीका है, मोदी सरकार जन कल्याण के लिए प्रतिबद्ध है और ममता दीदी की सरकार भतीजा कल्याण में व्यस्त है। इसके लिए बंगाल की जनता का कल्याण ये एजेंडा नहीं है। मित्रों, आज मैं आप सबको इतना ही कहना आया हूं। मैं फिर से एक बार जल्द ही बंगाल आ रहा हूं, उस वक्त मैं आप सभी से बात करूंगा। आज मैं हमारे साथ राजीव बनर्जी के नेतृत्व में बहुत बड़ा नेताओं का एक जूथ भारतीय जनता पार्टी ज्वाइन कर रहा है। मैं उसको शुभकामनाएं देने के लिए आया हूं। मैं उनको विश्वास दिलाता हूं कि मोदी जी के नेतृत्व में बंगाल में परिवर्तन होना निश्चित है और जो परिवर्तन का वादा हमने बंगाल की जनता ने कम्युनिस्ट सरकार हटाने के वक्त सुना था, वो परिवर्तन करने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। एक ऐसी सरकार देगी जो बंगाल की कानून और व्यवस्था की परिस्थिति को सुधारेगी, बंगाल के अंदर रोजगार का निर्माण करेगी, बंगाल की महिलाओं को सुरक्षित करेगी, बंगाल के अंदर घुसपैठ को पूर्णतया रोक देगी, बंगाल के अंदर हर किसान को प्रतिमाह 6,000 रुपया मिले, इसकी आय दुगनी हो, इसकी व्यवस्था करेगी। बंगाल के सरकारी कर्मचारी को इनके अधिकार की पूरी तनख्वाह मिले, इसकी व्यवस्था करेगी और ये टोलबाजी और तुष्टीकरण दोनों को पूर्णतया समाप्त कर देगी। आज मैं फिर से एक बार जो लोग आए हैं उनका स्वागत करता हूं और उनका अभिनंदन भी करना चाहता हूं कि बंगाल के अंदर परिवर्तन के अभियान के साथ आप जुड़े हैं। आपका भारतीय जनता पार्टी स्वागत करती है और परिवर्तन के अंदर आपके आने से निश्चित ही भारतीय जनता पार्टी का बंगाल के अंदर सोनार बांग्ला बनाने का जो अभियान है उसको बड़ा बल मिलेगा, उसको ताकत मिलेगी और मुझे विश्वास है कि आप सबके सहयोग से, भारतीय जनता पार्टी के सभी कार्यकर्ताओं के सहयोग से, मोदी जी के नेतृत्व में अगली सरकार भाजपा सरकार बनेगी और हम सब मिलकर सोनार बांग्ला का हमारा लक्ष्य पूरा करेंगे। नेताजी सुभाष चंद्र बोस का स्वप्न हम सब मिलकर पूरा करेंगे और गुरुवर रविंद्रनाथ टैगोर की कल्पना का बंगाल बनाने में हम सफल होंगे। तो मेरे साथ
सभी लोगों को मैं कहता हूं, एक बार परिवर्तन का संकल्प कर कर दोनों हाथ उठाइए। सभी लोग दोनों हाथ उठाए, जरा उठाइए दोनों हाथ और परिवर्तन का मुट्ठी बीचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे। मित्रों, फिर से बहुत बहुत शुभकामनाएं जो नए साथी जुड़े हैं और उनका स्वागत कर कर बंगाल की जनता को फिर से एक बार मैं कहना चाहता हूं कि मोदी जी के नेतृत्व में आपके सभी सपनों की पूर्ति करे ऐसी सरकार हम निश्चित बनाएंगे और सोनार बांग्ला के लक्ष्य को हम निश्चित ही सिद्ध करेंगे। आप सभी का बहुत बहुत धन्यवाद। वंदे मातरम। বাংলার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সবাই একসাথে, একই পরিবারে সবাই আমরা একসাথে লড়বো, আমরা সোনার বাংলা গড়ব। আজকে এই ঐতিহাসিক সভায় সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমাদের দুজন জয়েন করেছেন, তাদের নামটা বলা হয়নি। রানাঘাট মিউনিসিপ্যালিটি থেকে ভারতী দাস চৌধুরী, ওয়ার্ড নাম্বার 12, রবিন বাগ, ওয়ার্ড নাম্বার 3, ওনারাও আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সবাইকে ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক জনসভার সাক্ষী হতে পেরে। সবাইকে বলবো আমরা সবাই একই জায়গায় উঠে দাঁড়াবো এবং আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আমরা আজকের এই সভা শেষ করব। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगो विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगो, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। भारत माता की, भारत माता की। সকলকে ধন্যবাদ। ভাই ধারে তো